জাতীয় নির্বাচনের আগে একতরফাভাবে টেলিকম পলিসি প্রণয়ন করা সমীচীন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিআরসি টেলিকম নেটওয়ার্ক পলিসির উদ্যোগ প্রশংসনীয় হলেও তড়িঘড়ি করে সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে বিএনপি উদ্বিগ্ন। দুপুরে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, খসড়া নীতিমালার কোম্পানিগুলো লাভবান হবে, ছোট কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হবে। সব পক্ষকে নিয়ে নীতিমালা প্রণয়ন করার আহ্বান জানান তিনি। খসড়া নীতিমালাটি বিশ্লেষণ করে দেখা যায় যে এটি গুরুতর সমস্যা রয়েছে, যে টেলিকম খাতে সমতাভিত্তিক ও টেকসই উন্নয়নে বাধা দিতে পারে। এতে প্রতিযোগিতা কমে যাবে, ছোট প্রতিষ্ঠানগুলো পিছিয়ে পড়বে। ছোট টেলিকম অপারেটরদের সম্পদ ও দায়বদ্ধতা নিয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা না থাকায় তারা বড় ধরনের আর্থিক সংকটে পড়তে পারে। বড় বড় কোম্পানি, বড় বড় যে মোবাইল অপারেটর আছে তাদের সুবিধার জন্য করা হচ্ছে। তো আমরা তো জনগণের সঙ্গে কাজ করি, আমরা জনগণের যাতে এই টেকনোলজির সুফল যাতে জনগণের কাছে পৌঁছায়। সংখ্যানুপাতিক নির্বাচন দেশকে স্বৈর শাসনের দিকে ঠেলে দেবে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্থানীয় পর্যায়ে নেতা তৈরিতে প্রধান অন্তরায় হবে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন। দুপুরে রংপুর নগরের গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপির দলীয় কার্যালয়ে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত জুলাই আগস্ট গণ অভ্যুত্থান, শোক ও বিচার বর্ষপূর্তি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আচরণে জনগণের যেন ভোগান্তি তৈরি না হয় সেদিকে বিশেষ লক্ষ্য রাখার নির্দেশ দিয়েছেন তিনি। আমরা তো চাই প্রকৃত গণতন্ত্র, এই যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ, তারপরে নানা কথা আজকে নিয়ে আসা হচ্ছে, আনুপাতিক ভোট, এটা কেন? এইটা আপনারা কিসের জন্য চান? যখন এই আনুপাতিক ভোটের বিষয়টি আসবে তখন তো দলকে ভোট দিবে, দল তারপরে বেছে বেছে তার লোকদের এমপি বলে ঘোষণা করবে, তাহলে তো আরো বেশি স্বৈর শাসনের দিকে ঠেলে দেওয়া হবে। স্থানীয় পর্যায়ে আর কোনো নেতৃত্ব থাকবে না। এনসিপি নির্বাচন চায়, তবে আওয়ামী লীগের ফ্যাসিবাদী কর্মকাণ্ডে, গণহত্যা ও গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সহ তার দোসরদের বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন এই বাংলার মাটিতে আর হতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি আরও বলেন, মুজিববাদী সংবিধান বাতিল করে জনগণের অধিকার প্রতিষ্ঠার সংবিধান তৈরি করতে হবে, অন্যথায় আরেকটি অভ্যুত্থানের জন্ম হবে। দুপুরে এনসিপি চলমান জুলাই কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতে গণ অভ্যুত্থানের শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারতের মধ্য দিয়ে শহরের বিভিন্ন পয়েন্টে পথসভায় তিনি এসব কথা বলেন। আমরা অবশ্যই নির্বাচন চাই, আমরা নির্বাচিত সরকার চাই, কিন্তু অবশ্যই এই গণ অভ্যুত্থানে যারা হত্যা করেছে সেই শেখ হাসিনা এবং তাদের দোসর যারা বাংলাদেশের প্রতিটি এলাকায় এলাকায় এখনো লুকায় আছে, তাদেরকে বিচারের আওতায় অবশ্যই আনতে হবে। শেখ হাসিনাকে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে। বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ, মৎস্য, রোহিঙ্গা, মানবিক সহায়তা এবং তরুণদের উন্নয়ন, বিশেষ করে শিক্ষা ও ক্রীড়াসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদার করতে জাপানের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা এর এক্সিকিউটিভ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিয়াজাকি কাতসুরার সঙ্গে বৈঠককালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। এ সময় মিয়াজাকি কাতসুরা বলেন, বাংলাদেশ এশিয়ায় জাপানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচিত হয়ে আসছে। জাপান বাংলাদেশের উন্নয়ন যাত্রায় পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে। বৈঠকে প্রধান উপদেষ্টা মাতারবাড়ি প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে 5 আগস্ট রাজধানীর চাংখারপুলে 6 জনকে গুলি করে হত্যা মামলায় 8 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের উপর শুনানি শেষ হয়েছে। এই বিষয়ে আদেশ হবে 14 জুলাই। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 অভিযোগ গঠনের উপর আসামি পক্ষে শুনানি শেষে এই দিন ধার্য করেন। বৃহস্পতিবার আসামি পক্ষের আইনজীবীরা শুনানি করেন। চাংখারপুলে 6 জনকে গুলি করে হত্যার বিষয়ে আসামিদের সংশ্লিষ্টতার বিষয়ে যুক্তিতর্ক উপস্থাপন করে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন আইনজীবীরা।
এর আগে মামলার প্রধান আসামি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ পলাতক 4 আসামির পক্ষে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নেয় ট্রাইব্যুনাল। টার্গেট করে গুলি করছে। এই ঘটনায় যে 6 জন নিহত হয়েছিল সেই ঘটনার উপর আমরা ফরমাল চার্জ দাখিল করেছিলাম। ফরমাল চার্জের পর আমরা গত ধার্য তারিখে প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম চার্জ হিয়ারিং সম্পন্ন করেছিলেন। আজকে ডিফেন্সের বক্তব্য দেওয়ার সুযোগ ছিল, তারা ডিসচার্জ অ্যাপ্লিকেশন দিয়েছিলেন এবং তাদের পক্ষে শুনানি উপস্থাপন করেছেন। আমরা আমাদের পাল্টা উত্তর দিয়েছি। অনারেবল ট্রাইব্যুনাল সব পক্ষকে শুনেছেন এবং চার্জ ফ্রেম হবে বা হবে না এই বিষয়ে আদেশ দানের জন্য আগামী 14 জুলাই দিন ধার্য করেছেন। মানিকগঞ্জে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার মানিকগঞ্জ 1 আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও টেস্ট ক্রিকেট দলের সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়ের 4 দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। বিকেলে মানিকগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত 1 এর এজলাসের বিচারিক আদালতের বিচারক সাদবির ইয়াসির আহসান চৌধুরী জামিন না মঞ্জুর করে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এর আগে বুধবার মানিকগঞ্জ সদর ও দৌলতপুর থানার 2টি বিস্ফোরক মামলায় ঢাকার লালমাটিয়ার নিজ বাসা থেকে নাইমুর রহমান দুর্জয়কে গ্রেপ্তার করে ঢাকা ও মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশের একটি যৌথ দল। আশুরা উপলক্ষে রাজধানীতে কোনো ধরনের নিরাপত্তার ঝুঁকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার ও অতিরিক্ত পুলিশ কমিশনার ট্রাফিক মোহাম্মদ সরওয়ার। লালবাগে ঐতিহাসিক হোসেনি দালাল ইমামবাড়ি পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি জানান, যেসব সড়কে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে সেসব এলাকায় সিসিটিভি ক্যামেরা, ওয়াচ টাওয়ার সহ পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আফজাল হোসেনের রিপোর্ট। পবিত্র আশুরা উপলক্ষে আগামী 6 জুলাই তথা 10ই মহরম দিনব্যাপী রাজধানীর বিভিন্ন সড়কে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হবে। আশুরার প্রস্তুতি উপলক্ষে লালবাগের ঐতিহাসিক হোসেনি দালান ইমামবাড়া পরিদর্শন করেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। এ সময় তিনি বলেন, আশুরার দিনে রাজধানীতে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। পবিত্র আশুরাকে কেন্দ্র করে ডিএমপি প্রতি বছর একটি সুসংহত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে থাকে। এবছরও যথাযথ গুরুত্বের সাথে পবিত্র আশুরার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বা হবে। এছাড়া আশুরার মিছিল চলাকালে পটকা, আতশবাজি, ধাতব বা দাহ্য পদার্থ বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তাজিয়া মিছিলে অংশগ্রহণকারীরা যেন কোনো প্রকার ধাতব পদার্থ, দাহ্য পদার্থ, ছুরি, চাকু, তরবারি, লাঠি, বল্লম বা ব্যাগ বা বিভিন্ন সুটকেস, ছাতা বা সন্দেহজনক প্যাকেট নিয়ে অনুষ্ঠানস্থলে বা মিছিলে না আসে। আশুরা উপলক্ষে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি। আমরা এখন পর্যন্ত আশঙ্কা পাইনি, তবে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। সাল্লামের যে মিলন হলো, যেটা বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকিচিন ন্যাশনাল আর্মির কমান্ডার সহ 2 জন নিহত হয়েছে। আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আইএসপিআর জানায়, রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনা অভিযানে কুকিচিন ন্যাশনাল আর্মির কমান্ডার সহ 2 জন নিহত হয়েছে। সেখান থেকে 3টি এসএমজি, একটি রাইফেল সহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। সন্ত্রাসী নির্মূলে অভিযান এখনও চলছে। চলতি বছরের 19 মে বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি সীমান্তবর্তী এলাকা রনিনপাড়া ও পাইখং পাড়া এলাকার সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএফ এর সশস্ত্র শাখার 3 সদস্য নিহত হয়। এদিকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে বৃহস্পতিবার বিকেলে বান্দরবানের রুমা উপজেলার সুসুং পাড়ায় পালিয়ে যাওয়া 122টি বম পরিবার ফিরে এসেছেন তাদের নিজ আবাসে। রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন সংক্রান্ত সংবিধানের 49 ও বিচার বিবেক কেন্দ্রীকরণ সংক্রান্ত 100তম অনুচ্ছেদের সংশোধন করতে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। রাষ্ট্রপতির ক্ষমার ক্ষেত্রে আইনের মাধ্যমে একটি বোর্ড গঠন করা হবে, তবে ব্যক্তিগত অপরাধের ক্ষেত্রে ভিকটিম বা তার পরিবারের সম্মতি ছাড়া রাষ্ট্রপতি দণ্ডপ্রাপ্ত কাউকে ক্ষমা করতে পারবেন না। আর বিচার প্রক্রিয়া সহজ করতে প্রধান বিচারপতির নির্দেশক্রমে বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের বেঞ্চ খোলা হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বিস্তারিত মিফতাক আলীর রিপোর্টে।
রাজনৈতিক ঐক্যের খোঁজে নবম দিনের মতো রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসে জাতীয় ঐক্যমত্য কমিশন। এই দিন আলোচনায় স্থান পায় সংবিধানের ৪৯ অনুচ্ছেদের রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ ও জরুরি অবস্থা ঘোষণা। আলোচনায় অংশ নেয় বিএনপি, জামাত, এনসিপি সহ ৩০টি রাজনৈতিক দল। দলীয় শীর্ষ সন্ত্রাসীদের ক্ষমা করা সহ ক্ষমতার অপব্যবহার রোধে সকল দলের সম্মতিক্রমে ক্ষমা প্রদর্শন আইনের মাধ্যমে নিয়ন্ত্রিত হওয়া প্রয়োজন বলে মত দেন রাজনীতিকরা। চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী হিসাবে কোনো গভর্নমেন্ট যাদেরকে চিহ্নিত করেছে, আমাদের রাষ্ট্রপতিদের কেউ কেউ তাদেরকেও ক্ষমা করে দিয়েছেন। এগুলো আপনারা জানেন, আমি ডিটেলস জানতে চাই না, কারণ সাংবাদিকেরা আমাদের চেয়ে বেশি খবর রাখেন। এখানে আমরা একটা রেস্ট্রিকশন আনার চেষ্টা করেছি টু এনশিওর দি জাস্টিসকে নিশ্চিত করার জন্য, এবং ক্ষমার ফাঁকে যেন কোনো দুর্বৃত্ত বা কোনো দাগি খুনি আসামি এখান থেকে ছাড়া পেয়ে না যায়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জাতীয় ঐক্যমত্যের মাধ্যমে দ্রুত জুলাই সনদ ঘোষণা এবং বিচার বিভাগের স্বাধীনতার জন্য বিচার বিভাগ থেকে ফ্যাসিবাদের দোষরদের অপসারণের আহ্বান জানান। রাষ্ট্রপতির এই ক্ষমতার যথেষ্ট অপব্যবহার হয়েছে, মিসইউজ, অ্যাবিউজ, যাই বলি সব কিছুই হয়েছে, এবং যারা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বিভিন্ন হেনিয়াস ক্রাইমে, তাদেরকেও অপর্যাপ্ত ক্ষমা প্রদর্শনের মাধ্যমে রাষ্ট্রে হত্যাযজ্ঞের একটা উৎসাহ দেওয়া হয়েছে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, এখনও বৃষ্টির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়নি। সেগুলো নিয়ে আলোচনা করার পাশাপাশি জাতীয় স্বার্থে আন্তরিকতা প্রদর্শন করায় রাজনৈতিক দলগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের আলোচনা হচ্ছে, জাতীয় নেতৃবৃন্দ যে আন্তরিকতার সঙ্গে এবং হৃদ্যতার সঙ্গে সহযোগিতার সঙ্গে কাজ করছেন, একত্রে কথা বলছেন, ঐক্যমতে আসার জন্য ছাড় দিচ্ছেন, সেজন্য আমি ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে প্রত্যেককে ব্যক্তিগতভাবে কমিশনের পক্ষ থেকে কমিশন হিসেবে আন্তরিক ধন্যবাদ জানাই। আগামী রবিবার আবার রাজনৈতিক দলের সাথে বৈঠক করবে ঐক্যমত্য কমিশন। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। এবার রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতন হলেও নিঃস্ব হয়েছে হাজার হাজার পরিবার, ভেঙে গেছে অনেকের সাজানো গোছানো সংসার। তেমনি একজন গাজীপুরের কালিয়াকৈরের আব্দুল্লাহ আল মামুন। জুলাই গণ আন্দোলন দমাতে ছোড়া নির্মম গুলি কেড়ে নিয়েছে মামুনের সম্ভাবনাময় এক জীবন। আজও মা বাবার বুক ভাঙা আর্তনাদে ভারী আকাশ বাতাস। প্রতিনিধি AK-M শিশিরের রিপোর্টে বিস্তারিত। 2024 সালের 4 আগস্ট শেখ হাসিনার স্বৈরশাসন টিকিয়ে রাখতে সারা দেশে যখন চলছিল নির্বিচারে হত্যাযজ্ঞ, ঠিক সেই সময় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুর এলাকায় মিছিলে যোগ দেয় শহীদ আব্দুল্লাহ আল মামুন। ছাত্র জনতার আন্দোলন দমাতে সেই সময় মিছিলে চালানো হয় গুলি। পরদিন 5 আগস্ট শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের সিঁড়ি থেকে উদ্ধার করা হয় আব্দুল্লাহ আল মামুনের নিথর মরদেহ। দীর্ঘ প্রায় 11 মাস পর কেমন আছে মামুনের পরিবার? বাবা প্রবাসী হওয়ায় পরিবারের 2 বোন ও মায়ের কাছে মামুন যেন ছিল সকল কিছুর ঊর্ধ্বে। তাকে হারিয়ে এখন প্রায় দিশেহারা তার পরিবারটি। ভাইয়া প্রত্যেককে সম্মান করত। ও শহীদ হওয়ার পর আমার মানসিক অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, কারণ আর বেশি মনে পড়ে। ছেলে যদি শহীদ হয়ে যায়, এটা আমার হিসাবে আল্লাহর কাছে শুকরিয়া। আমার কি আছে করার, একমাত্র দোয়াই আছে, এছাড়া কি আছে। শহীদের আত্মত্যাগ যেন আগামী প্রজন্ম ভুলে না যায়, সে বিষয়ে সরকারের সহযোগিতা চায় এলাকাবাসী। দিনদার ছেলে, সবসময় নামাজে একসাথে নামাজ পড়তে যাইতাম আমরা। তারপর এলাকার বিভিন্ন ভালো যত কাজ ছিল সব কাজে থাকতো। ছোট ভাই ছিল আমার, অনেক ভালো ছিল ভাই। আর এইদিকে মামুনের পরিবারের পাশে থেকে সব ধরনের সহযোগিতার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের সাথে তাদের যোগাযোগ আছে, আর এছাড়া আমরা সবসময় তাদেরকে বলি যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা বা কোনো পরামর্শ যদি প্রয়োজন পড়ে যাতে সবসময় আমাদেরকে জানায়, তাহলে আমাদের কাজটা করতে সুবিধা হবে আর কি। আর জনপ্রতিনিধিদের যারা আছে ইউনিয়ন পরিষদে, তারাও বিষয়টা অবগত আছে, যে কোনো প্রয়োজনে তাদের পাশে ইনশাআল্লাহ সবাই থাকবে। গণতান্ত্রিক প্রক্রিয়া সুসংহত রাখার মাধ্যমে দেশের পরিস্থিতি স্থিতিশীল থাকবে, এমনটা প্রত্যাশা শহীদ আব্দুল্লাহর পরিবারের। AK-M শিশির, মাই টিভি, কালিয়াকৈর, গাজীপুর।
এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও 358 জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল 8টা থেকে বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি 150 জন বরিশালের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। সরকারি হিসেবে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 45 জনের মৃত্যু হয়েছে। দেশে গত 24 ঘন্টায় করোনায় কারো মৃত্যু না হলেও নতুন করে আক্রান্ত হয়েছেন 8 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত 24 ঘন্টায় 218 জনের নমুনা পরীক্ষা করে 8 জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়। শনাক্তের হার 3.67%। নতুন করে 8 জনের দেহে করোনা শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 20,52,126 জনে। আর নতুন করে মৃত্যু না হওয়ায় মৃতের সংখ্যা 29,523 জনে অপরিবর্তিত রয়েছে। বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন মহামারী পর্যায়ে চলে গেছে মন্তব্য করে তা প্রতিরোধে কুইক রেসপন্স টিম গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। দুপুরে সচিবালয়ে সারা দেশে অব্যাহত নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও নিপীড়ন বন্ধে গৃহীত পদক্ষেপ নিয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। উপদেষ্টা বলেন, এরই মধ্যে এর কাঠামো চূড়ান্ত হয়ে গেছে। নারায়ণগঞ্জ, কুমিল্লা ও ঢাকায় একের পর এক চাঞ্চল্যকর খুন ও গ্যাং অপরাধে জড়িতদের গ্রেপ্তার করেছে র্যাব। 3টি ঘটনায় উঠে এসেছে নৃশংসতা আর অপরাধ জগতের অন্ধকার চিত্র। এসব বিষয়ে বৃহস্পতিবার কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে নানা নৃশংসতার কথা তুলে ধরে সংস্থাটি। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। সোনারগাঁয়ে গলা কেটে যুবক রতনকে হত্যা মামলার প্রধান আসামি ইউনুসকে কুড়িগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র্যাব। মাদক ও আধিপত্য নিয়ে বিরোধ থেকেই ঘটে এই নৃশংস খুন। তাদের মধ্যে একটা দ্বন্দ্ব হয়, সেই দ্বন্দ্বের সূত্র ধরেই এই ইউনুস রতনকে হত্যার পরিকল্পনা করে। কুমিল্লার তিতাসে পাওনা টাকা নিয়ে ঝগড়ার জেরে রাজমিস্ত্রি মোস্তফাকে হাত পা বেঁধে হত্যা করা হয়। র্যাব 11 ও র্যাব 6 এর অভিযানে বাগেরহাট থেকে আটক করা হয় 2 জনকে। বাগবিতণ্ডার এক পর্যায়ে এই মোস্তাকিম এবং আহমদুল্লাহ তাকে মারধর করে, তাকে তার গামছা দিয়ে মুখ হাত পা বেঁধে ফেলে এবং কস্টিপ দিয়ে পেঁচিয়ে, তার একটা ছবি আছে খুবই বিভৎস, তাকে একেবারে তার নাক মুখ পুরাটা বন্ধ করে তাকে ফেলে যায়। রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ী টুন্ডাবাবু গ্রেফতার। র্যাব 2 ও র্যাব 6 এর অভিযানে গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ভাইরাল সিসিটিভি ফুটেজে দেখা যায় জামিনে মুক্তি পাওয়ার পর সে অস্ত্র হাতে এলাকায় ত্রাস চালাচ্ছে। মোহাম্মদ বাবু খান ওরফে টুন্ডা বাবু 31 টুন্ডা বাবুকে যৌথ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়েছে। আমরা গ্রেপ্তার করেছি র্যাব 2 এবং র্যাব 6। 3টি এলাকায় অভিযান চালিয়ে গুরুত্বপূর্ণ অপরাধীদের গ্রেপ্তার করেছে র্যাব। আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে অভিযান চলবে নিয়মিতভাবেই। শিমুল খান, মাই টিভি, ঢাকা।